হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আবারও আপনাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আপনারা যারা সরকারি কর্মচারী ও পেনশনার আছেন ত্রিপুরার, স্পেসিফিক্যালি ফিক্সড পে এমপ্লয়িজ যারা আপনারা রেগুলারলি আমাদেরকে ফলো করছেন, আমাদের ভিডিও দেখছেন, ফিক্সড পে বেসিসের হাইকোর্টের কেসের রায়ের পরিপ্রেক্ষিতে ত্রিপুরা সরকারের নেক্সট পদক্ষেপ কি হবে সেটা জানার জন্য আপনাদেরকে বলে দেই, ত্রিপুরার একটা ভেরি ভেরি রেপিউটেড বেঙ্গলি নিউজ পেপারে আজকে একটা প্রতিবেদন উঠে এসছে। যেই প্রতিবেদনটা আমরা যে গতকালকে রাতে একটা ভিডিও দিয়েছিলাম, যে স্পেশাল লিভ পিটিশন দাখিল করার চূড়ান্ত প্রস্তুতি করছে ত্রিপুরা সরকার, ডিপার্টমেন্ট কাজ করছে, সেই সেম জিনিসটা কিন্তু আজকের এই পেপারে লিখেছে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আপডেটস আপনাদের সকলের জন্য জেনে রাখা জরুরি, তাই সেই আর্টিকেলটা আমরা পড়ব। আর এসএলপি যদি অনারেবল যেই সুপ্রিম কোর্টে যদি এসএলপি যদি ফাইল করা হয়, সেটার জন্য কতটুকু ডিলে হতে পারে, কোথায় যাবে, এখন কোন জায়গায় ফাইল থাকতে পারে, কোন কোন দপ্তরের অনুমোদন দিতে হবে, এসএলপিটা কি করে ফাইল করবে, সেই জিনিসটা আমরা এই ভিডিওতে আলোচনা করব। গতকালকের ভিডিওতে যে এসএলপি ফাইল করে গভর্নমেন্ট কেসটাকে নিজের দিকে ঘোরানোর জন্য 5টা অ্যাটেম্প্ট করতে পারে কিন্তু সাকসেসফুল হবে না, এতটুকু কিন্তু আমরা আপনাদের কিন্তু ক্লিয়ারলি কিন্তু বলে দিয়েছিলাম যে এটাতে সাকসেস হওয়ার চান্স কিন্তু অনলি 10%। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এতদিনে টোটাল 3টে ভিডিও দিয়েছি আমরা ফিক্সড পের, এটা হচ্ছে 4 নাম্বার ভিডিও। সেই 3টে ভিডিও দেখে নিন, আমাদের চ্যানেলে আছে, ভিডিও থেকে দেখে নিন, দেখবেন আপনাদের থেকে এই টপিকে বেশি কেউ কিন্তু জানবে না। সো এই ভিডিওতে আমরা চলুন দেখে নেই যে অর্থ দপ্তর ও আইন ডিপার্টমেন্ট বা ল ডিপার্টমেন্টে কি করে প্রস্তুতি চলছে এসএলপি দাখিল করার, কোনখান থেকে ফাইলটা কোন জায়গায় যায়, কিসের জন্য যায়, কার কার অনুমোদন নিতে হয়, আর এসএলপি দাখিল করলেই বা কি হবে, কবে নাগাদ দাখিল করা হতে পারে, সবকিছু ইন ডিটেলসে আমরা এই ভিডিওতে বলে দেবো। এতটুকু এতদিনে শিওর হয়ে গেছে যে ত্রিপুরা সরকার কিন্তু হাইকোর্টের অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরার 8ই জানুয়ারি 2026-এর এই জাজমেন্টের এগেনস্টে কিন্তু যাচ্ছে সুপ্রিম কোর্টে। ঠিক আছে, অ্যাডভোকেট অন রেকর্ডও অ্যাসাইন করার প্রক্রিয়া চলছে। এডুকেশন ডিপার্টমেন্ট মোস্ট প্রবাবলি ফাইলও প্রসেস করে দিয়েছে। তারপর কোথায় যাবে, এখন কোথায় থাকতে পারে ফাইলটা, সব কিছু ইন ডিটেলসে আমরা এই ভিডিওতে বলে দেব। সমস্ত চাকরি প্রত্যাশী ও সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এসএলপিটার সাথে জড়িত রয়েছে প্রচুর হাজারো হাজারো ফিক্সড পে কর্মচারীর ভবিষ্যৎ প্লাস চাকরি প্রত্যাশীদের ভবিষ্যৎ। কারণ এই রায়টার পরিপ্রেক্ষিতে বিভিন্ন ফিক্সড পে গ্রুপ সি গ্রুপ ডি রিক্রুটমেন্ট কিন্তু থমকে যেতে পারে ত্রিপুরায়, যদি না হাইকোর্ট হাইকোর্টের যে রায়টা সেটাতে যদি স্টে অর্ডার না দেয় তাহলে কিন্তু কমপ্লিটলি থমকে যাবে। কেন? কারণ ত্রিপুরা গভর্নমেন্ট ডাইরেক্টলি কিন্তু ওনারা প্রত্যেকবার বলেন যে রেগুলার মোডে রিক্রুটমেন্ট করার ফাইন্যান্সিয়াল রিসোর্সেস ওনাদের কাছে নেই। সো এই জায়গায় ফিক্সড পেও হচ্ছে না, রেগুলারেও হবে না, তাহলে আলটিমেট লস কিন্তু হবে চাকরি প্রত্যাশীদের। তো সবাই কিন্তু এই ভিডিওটা ভালো করে দেখবেন। তাছাড়া তোমরা যারা চাকরি প্রত্যাশীরা আছো ত্রিপুরার বিভিন্ন কর্নার থেকে আমাদের ভিডিও দেখো, জেল পুলিশের জেল ওয়ার্ডার নিয়োগের 249টা পোস্টের একটা জরুরি নোটিশ বেরিয়েছে একটা অফিস থেকে। সেই জরুরি নোটিশটা ও জেল পুলিশের কমপ্লিট নোটসের ব্যাপারে আপডেটটা আমরা এই সুপার ইম্পর্ট্যান্ট ভিডিওতে তোমাদের দিয়ে দেবো। তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আর আপনারা যারা কর্মচারীরা পেনশনাররা দেখছেন, আপনাদের যেই চাকরি সংক্রান্ত, ডিএ সংক্রান্ত, আপনাদের কর্মচারীদের কোনো কেস সংক্রান্ত, অ্যাডহক প্রমোশন সংক্রান্ত, ফিক্সড পে সংক্রান্ত সমস্ত আপডেটের জন্য এক্ষুনি কিন্তু আমাদের এই চ্যানেল স্টাডি ইন উইন্টার কিন্তু সাবস্ক্রাইব কিন্তু করে রাখবেন। সবার আপডেট, সব কিছু আপডেট, জেনুইন আপডেট একটা প্ল্যাটফর্মে আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ, সব কিছুর লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন, ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে ত্রিপুরার চাকরি প্রত্যাশীদের জন্য একটা বিগ আপডেট। ত্রিপুরার সমস্ত আসন্ন সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সানে বিভিন্ন পরীক্ষার সিলেবাস ওয়াইজ একদম ডিটেলসে আপডেটেড ফুল সিলেবাস কমপ্লিট নোটস আমাদের কাছে তোমরা পেয়ে যাবে। যে নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষার নোটস আছে? ফর এক্সাম্পল টিআরবিটি, এসটিজিটি, সোশ্যাল সায়েন্স বা আর্টস
হেডস, ওয়ার্ড সেক্রেটারি, ত্রিপুরা অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, ত্রিপুরা জেল পুলিশ জেল ওয়ার্ডার, তারপর টিপিএসসির দ্বারা যে পরীক্ষাগুলো কন্ডাক্ট করা হবে সেগুলোর নোট, যেমন কম্বাইন 4, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইনস ইত্যাদি। তারপর তোমাদের ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপিএ গ্রুপ ডি পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই, জেআরবিটি 2 গ্রুপ সি গ্রুপ ডি, ফরেস্টার ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, সফেট, টিআরএলএম, টিএসআর, এসএসসি জিডি কনস্টেবল, এমটিএস, আরআরবি, এনটিপিসি গ্রুপ ডি সহ সমস্ত আসন্ন চাকরির পরীক্ষার ফুল সিলেবাস একদম আপডেটেড, শিওর শট ভালো রেজাল্ট হবে এইগুলো পড়লে। এই রকম কোয়ালিটির নোটস আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে। সো তোমরা আমাদের সাথে এক্ষুনি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। কোন পরীক্ষার নোটস লাগবে বলো, আমরা ফুল ডিটেলস তোমাদের বলে দেবো। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। সো এই দেখুন গতকালকের এই ভিডিওটা 13 আওয়ার্স অ্যাগো অলরেডি 5000-এর ওপরে মানুষ দেখে নিয়েছে ভিডিওটা। আমরা কিন্তু ডাইরেক্টলি বলেছিলাম গতকালকে, এই যে এই জায়গাটাতে দেখুন, সুপ্রিম কোর্টে এসএলপি ফিক্সড পে পলিসি, সরকারের প্রস্তুতি ফাইনাল, জেআরবিটি টেট কি হবে, এই ভিডিওতে ক্লিয়ারলি কিন্তু গতকালকের ভিডিওতে লাস্ট ভিডিওটাই আমাদের এক্সপ্লেন করে দিয়েছে যে এসএলপি করে সরকার কি কি অ্যাটেম্প্ট করতে পারে, 5টা স্ট্র্যাটেজি। ঠিক আছে, 5টা স্ট্র্যাটেজি অ্যাটেম্প করতে পারে, কোন কোন পয়েন্টগুলোকে নিজেদের দিকে কেসটা যাতে ঘুরে যায় সেগুলোকে হাইলাইট করতে পারে সুপ্রিম কোর্টে। এখানে সবচেয়ে বিগেস্ট ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আর্টিকেল 14 আর 16 কমপ্লিট ভায়োলেট করেছে গভর্নমেন্ট সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার পাওয়া থেকে বঞ্চনা করেছে ত্রিপুরা সরকার। এই রকমই কিন্তু অভিযোগ এনেছে এই যে অর্ডারটা অনারেবল হাইকোর্টের 8ই জানুয়ারির অর্ডারে কিন্তু বলা হয়েছে ফান্ডামেন্টাল রাইটস যেটা কনস্টিটিউশন গ্যারান্টি করে টু দ্য এভরি সিটিজেন অফ ইন্ডিয়া সেগুলো দেওয়া হয়নি। ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, যেটা জগজিৎ সিং এর কেসের রেফারেন্সটা এনে সুপ্রিম কোর্টের এই জগজিৎ সিং এর জাজমেন্টের যেটা ছিল ডেইলি রেটেড ওয়ার্কার, এদের জন্য যেই রায়টা দিয়েছিল ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, সেটার জাজমেন্টের রেফারেন্সও কিন্তু টানা হয়েছে। এই জিনিসগুলো কিন্তু গতকালকেই আমরা বলেছি। সো অবশ্যই গতকালকের ভিডিওটা আপনারা দেখে নেবেন, 5টা স্ট্র্যাটেজি কি কি আছে আপনারা কিন্তু বুঝতে পারবেন। এটাই হচ্ছে সেই ভিডিওটা। আজকের ভেরি ভেরি রেপিউটেড বেঙ্গলি নিউজ পেপার অফ আওয়ার স্টেট প্রতিবাদী কলাম নামক নিউজ পেপারের ফার্স্ট পেপারে এই প্রতিবেদনটাই উঠে এসছে। অলমোস্ট আমরা যে ভিডিওতে কথাগুলো গতকালকে রাতে বলেছিলাম সেগুলোই কিন্তু বলেছে। চলুন আমরা দেখে নেই ওনাদের সোর্সেস থেকে এসএলপি দাখিল করার সরকারের দপ্তরে কি কি কাজ চলছে সেগুলোর কি আপডেট আছে দেখে রাখুন ভালো করে। স্থির বেতন মানে ফিক্সড পে, সর্বোচ্চ কোর্টে যেতে সর্বনাশা তোড়জোড় রাজ্যে। স্থির বেতন ব্যবস্থা বাতিল করে ত্রিপুরা হাইকোর্টের সাম্প্রতিক রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন এসএলপি দাখিল করার জোর প্রস্তুতি চলছে। মহাকরণ সূত্রে খবর, স্থির বেতন নিয়ে হাইকোর্টের রায়ের ভুল ব্যাখ্যা করে রাজ্যের মুখ্যমন্ত্রীকে পুরোপুরিভাবে অন্ধকারে রেখে কর্মচারী বঞ্চনা আরও দীর্ঘায়িত করতে সরাসরি ময়দানে অবতীর্ণ হয়েছেন একাংশের দুর্নীতিবাজ আমলাকুল। এগুলো কিন্তু আমাদের বক্তব্য না, এগুলো হচ্ছে প্রতিবাদী কলাম নিউজ পেপারের 17ই জানুয়ারির পেপার। আজকে হচ্ছে 17ই জানুয়ারি 2026। আজকের ফ্রন্ট পেজে কিন্তু উঠেছে। এখানে যা যা আমরা পড়ছি বারে বারে বলে দেই, যা যা এই নিউজ পেপার আমরা নিউজ পেপার আর্টিকেলে পড়বো এগুলো আমাদের ব্যক্তিগত কিন্তু মতামত না, ঠিক আছে। তারপর কি লিখেছে, রাজ্য সরকারের এই অতিরিক্ত আমলা নির্ভরতা আগামী দিনে ভয়ঙ্কর রূপ ধারণ করে সরকারকে বড় আইনি সংকটে ফেলতে পারে বলে মনে করছেন আইনজ্ঞ মহল। কারণ সরকার সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করলে কেবল কর্মচারী বঞ্চনাই নয়, বেকার বঞ্চনাও চলে আসবে। সরকারের নিয়োগ প্রক্রিয়া প্রশ্নের মুখে এসে যাবে। ওই রায় পর্যালোচনা করে আইনজ্ঞদের বক্তব্য, এই রায়ে ত্রিপুরা হাইকোর্ট নতুন কোনো আইন বা নীতি তৈরি করেনি, বরং সুপ্রিম কোর্টের 5টি সুপ্রতিষ্ঠিত বাধ্যতামূলক রায় সরাসরি অনুসরণ করেই সিদ্ধান্তে পৌঁছেছে। সুপ্রিম কোর্টের 5টি রায়ের উপর ভিত্তি করে হাইকোর্ট তার রায়ে সংবিধানের 14 ও 16 অনুচ্ছেদ অনুযায়ী সমান কাজের জন্য সমান বেতন নীতিকে প্রয়োগ করেছে। এই নীতির আইনি ভিত্তি হিসেবে আদালত সুপ্রিম কোর্টের একাধিক রায় অনুসরণ করেছে। প্রথমত রণধীর সিং বনাম কেন্দ্রীয় সরকার 1982 সনের মামলায় সুপ্রিম কোর্ট স্পষ্ট করেছিল যে সমান দায়িত্ব কাজ থাকা সত্ত্বেও বেতন বৈষম্য সংবিধানের সমতার নীতির
পরিপন্থী। দ্বিতীয়ত, ধীরেন্দ্র চামোলি বনাম উত্তর প্রদেশ রাজ্য, সেই মামলায় আদালত বলেছিল, মানে সুপ্রিম কোর্ট বলেছিল, রাষ্ট্র কখনোই শোষণকারী নিয়োগকর্তার ভূমিকা নিতে পারে না এবং অস্থায়ী বা দৈনিক মজুরি ভিত্তিক কর্মীরাও একই কাজের জন্য সমান বেতন পাওয়ার অধিকারী। তৃতীয়ত, হরিয়ানা রাজ্য সরকার বনাম জসমের সিং 1996 এর মামলায় সুপ্রিম কোর্ট জানিয়েছিল, বেতন বৈষম্য টিকিয়ে রাখতে হলে কাজের প্রকৃতি, দায়িত্ব বা যোগ্যতার মধ্যে বাস্তব ও যুক্তিসঙ্গত পার্থক্য থাকতে হবে। কৃত্রিম শ্রেণী বিভাগ সংবিধান সম্মত নয়। চতুর্থত, সচিব কর্ণাটক সরকার বনাম উমা দেবী 2006 সালের মামলার নীতিকে ব্যাখ্যামূলকভাবে বিবেচনা করে ত্রিপুরা হাইকোর্ট স্পষ্ট করেছে যে বৈধ নিয়োগের পর কর্মচারীদের সাংবিধানিক অধিকার অস্বীকার করা যায় না এবং এই রায়ের আড়ালে বেতন বৈষম্য চালু রাখা যাবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে পাঞ্জাব সরকার বনাম জগজিৎ সিং, যেটা আমরা গতকালকের ভিডিওতেও বলেছি, 2016 মামলায় সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে ঘোষণা করে যে একই কাজ ও দায়িত্ব পালনের ক্ষেত্রে নিয়োগের ধরন স্থায়ী, অস্থায়ী বা চুক্তিভিত্তিক কম বেতন দেওয়ার যুক্তি হতে পারে না। আদালত একে শোষণমূলক ও সংবিধান বিরোধী বলে অভিহিত করেন। এই 5টি নজির একত্রে প্রয়োগ করে ত্রিপুরা হাইকোর্ট মন্তব্য করেছে যে নিয়মিত ও স্থায়ী পদে নির্বাচনের মাধ্যমে নিযুক্ত কর্মচারীদের প্রথম কয়েক বছর কম বা স্থির বেতনে রাখা একটি কৃত্রিম ও বৈষম্যমূলক শ্রেণী বিভাগ, যার সঙ্গে কাজ বা দায়িত্বের কোনো বাস্তব পার্থক্য নেই। ফলে এই নীতি সরাসরি সংবিধানের সমতার মূল নীতিকে লঙ্ঘন করে। আইনজ্ঞদের মতে সংবিধানের 136 অনুচ্ছেদের অনুযায়ী এসএলপি গ্রহণ করা সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের বিবেচনার বিষয়। যেহেতু ত্রিপুরা হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টের একাধিক স্থির নজিরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং এতে নতুন কোনো গুরুত্বপূর্ণ আইনি প্রশ্ন ওঠেনি, তাই এসএলপি প্রাথমিক স্তরেই খারিজ হওয়ার আশঙ্কা প্রবল। ঠিক আছে, ভালো করে বুঝে রাখবেন। যেহেতু কি বলেছে, যেহেতু ত্রিপুরা হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টের একাধিক স্থির নজিরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং এতে নতুন কোনো গুরুত্বপূর্ণ আইনি প্রশ্ন ওঠেনি, তাই এসএলপি প্রাথমিক স্তরেই খারিজ হওয়ার আশঙ্কা প্রবল। এক্ষেত্রে রাজ্য এসএলপি প্রাথমিক স্তরে খারিজ হওয়ার আশঙ্কা প্রবল। এক্ষেত্রে রাজ্য সরকার যদি বিপুল আর্থিক চাপের যুক্তিতে রায় চ্যালেঞ্জ করে, তাতেও বিশেষ সুবিধা পাওয়া কঠিন। সুপ্রিম কোর্ট বহুবার জানিয়েছে, আর্থিক অসুবিধা বা প্রশাসনিক চাপ সংবিধান লঙ্ঘনের বৈধ অজুহাত হতে পারে না। সব মিলিয়ে আইনি মহলের অভিমত, ত্রিপুরা হাইকোর্টের রায় যেহেতু সুপ্রিম কোর্টের 5টি প্রতিষ্ঠিত রায়ের উপর দৃঢ়ভাবে দাঁড়িয়ে রয়েছে, তাই এই রায়ের বিরুদ্ধে এসএলপি দাখিল করলে রাজ্য সরকার আইনি ও নৈতিক দুই ক্ষেত্রেই বড় চাপের মুখে পড়তে পারে। অন্যদিকে সুপ্রিম কোর্টে একবার এসএলপি গ্রহণ করে নিলে তার নিষ্পত্তি না হওয়া অবধি রাজ্যে নতুন নিয়োগও থেমে যেতে পারে, যদি না রেগুলার নিয়োগ হয়। ঠিক আছে, কারণ নতুন নিয়োগের ক্ষেত্রে বেতন কি প্রচলিত স্থির নিয়মে হবে নাকি হাইকোর্টের নির্দেশের প্রেক্ষিতে রেগুলার বেতন ক্রমে হবে, তা নিয়ে আইনি প্রশ্ন আসবে। সরকার নতুন নিযুক্তি প্রাপ্তদের হাইকোর্টের নির্দেশ মতো বেতন কম দিতে পারে না, কারণ হাইকোর্টের রায় সরকার চ্যালেঞ্জ করছে সুপ্রিম কোর্টে। অন্যদিকে সরকার স্থির বেতনেও নিয়োগ দিতে পারবে না যতক্ষণ না সুপ্রিম কোর্ট তার রায়ে স্থির বেতনের কথা বলবে। রাজ্য সরকার এই সময়ে আর্থিক চাপে জবুথুবু কর্মচারীদের নিয়মিত বেতন ক্রমের জন্য যে টাকা দরকার তা এখনই দিতে পারছে না, তাই কাল ক্ষয় করা হচ্ছে। প্রধান উদ্দেশ্য কিন্তু এই সময়কালে নতুন চাকরি বন্ধ থাকলে তো বেকার বঞ্চনার আরেক অধ্যায় শুরু হয়ে যাবে। এখন ত্রিপুরা প্রশাসনে এমন একটা ফেজ চলছে যেখানে এতটা চারিদিকে কোনো গভর্নমেন্টকে কোনোদিন চাপে পড়তে হয়েছে কিনা আমাদের জানা নেই, কারণ এমন কিছু রায় বেরোচ্ছে সুপ্রিম কোর্ট, অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, যেখানে সরকারের ক্যান্সেল করে দেওয়া যেই নিয়োগ পরীক্ষাগুলো সেগুলো আবার দিতে সুপ্রিম কোর্ট বাধ্য করছে সরকারকে। যেখানে ছিল টিএসআর, টিসিএস, টিপিএস 2016-17 বয়লার ইন্সপেক্টর, সবগুলো কিন্তু আবার নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে কিন্তু নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। যার পরই টিএসআর এর অফার লেটার দেওয়া হলো, টিসিএস টিপিএস এর রেজাল্ট দেওয়া হলো, বয়লার ইন্সপেক্টরও মোস্ট প্রবাবলি দেওয়া হয়ে যাবে। ঠিক আছে, তারপরই এলো এই ফিক্সড পের অবস্থা। আরেক দিকে আছে সর্বশিক্ষা অভিযানের শিক্ষকদের যে মামলাটা, সেখানে সরকারকে কিন্তু বলা হচ্ছে যে সরকার যাতে তামিলনাড়ু সরকারের মতো এসএলপি উইথড্র করে, সেটা নিয়েও এখনো কিন্তু কোনো আপডেট পাওয়া যায়নি। তো সব দিকে এতটা চাপে, মানে এই রাজ্য সরকারের উপর এতটা চাপ চারিদিক থেকে, সবচেয়ে বড় বিষয় হচ্ছে ফাইন্যান্সিয়াল রিসোর্সেস খুবই কম।
ফাইন্যান্সিয়াল বার্ডেন, অনেক কিছু, অলরেডি লোন আছে, প্রচুর হাজার কোটি টাকা লোন আছে সরকারের উপরে, ঠিক আছে, সেগুলোর ইন্টারেস্ট দিতে হয়। তারপর ত্রিপুরাতে রেভিনিউ জেনারেশনেরও স্কোপ কম, তার উপরে এই রিসেন্টলি অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরার যে জাজমেন্টটা, সেখানে আরও অনেক কোটি টাকার একটা বোঝা আসতে পারে রাজ্য সরকারের উপরে। সো এগুলোর কথা ভেবেই রাজ্য সরকার যাচ্ছে সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করতে, কোনোভাবে যদি কোনো কিছু থেকে একটা ছাড় পাওয়া যায়। কারণ হাইকোর্টে বলেছে বেতনের যে প্রথম দিন থেকে যতজন 2001-এর এই মেমোরেন্ডাম আর 7-এর মেমোরেন্ডামকে ফলো করে যতজনকে ফিক্সড পে দেওয়া হয়েছে সবাইকে যাতে এরিয়ার দেওয়া হয় উইথ 9% ইন্টারেস্ট। প্রত্যেক বছর যত টাকা দেওয়ার কথা ছিল সেগুলোর উপরে 9% ইন্টারেস্ট কিন্তু অ্যাড হবে, ঠিক আছে। তারপর বলা হয়েছে রেগুলার করতে। এত এত টাকা আমরা বেশ কিছুদিন আগে প্রতিবাদী কলামেরই একটা নিউজ আর্টিকেল দেখেছিলাম, যেখানে বলেছিল কত হাজার কোটি টাকা এখন সরকারের লাগবে, যেটা বর্তমানে নেই। এখন আনতে হবে কেন্দ্র থেকে টাকা, ঠিক আছে। কেন্দ্র থেকে টাকা আনা এত কিন্তু সোজা ব্যাপার না, তাও অ্যামাউন্টটা কিন্তু বহুত বড়। সো গভর্নমেন্টের কাছে এখন আর কোনো রাস্তা নেই এসএলপি দাখিল করা ছাড়া, ঠিক আছে। এইবার আপনারা বুঝে রাখুন এসএলপি কি করে দাখিল করবে গভর্নমেন্ট। গতকালকের ভিডিওটা, এর আগের ভিডিও, একদম ফার্স্ট ভিডিও, 3টে ভিডিও আপনারা অবশ্যই কিন্তু দেখবেন। লিগ্যাল অ্যাসপেক্টসগুলো ইন ডিটেলসে আমরা কিন্তু এক্সপ্লেন করে দিয়েছি, ঠিক আছে। আবার বলে দিচ্ছি, হাইকোর্টের এই অর্ডারটাকে কমপ্লিট সুপ্রিম কোর্ট বাতিল করে দেবে, খারিজ করে দেবে। আবার ফিক্সড পে সিস্টেম ত্রিপুরায় চলে আসবে, এর চান্স 5%। ইম্পসিবল, প্র্যাকটিক্যালি ইট হ্যাজ বিকাম ইম্পসিবল। কারণ সুপ্রিম কোর্টে যে এসএলপি দাখিল করা হলেও এই কেসটার যে ফাউন্ডেশন বা বেসটার লিগ্যাল অ্যাসপেক্টসগুলো খুবই স্ট্রং। একে তো বলা হয়েছে কনস্টিটিউশন ভায়োলেশন করা হয়েছে, ফান্ডামেন্টাল রাইটস থেকে কর্মচারীদের সেই অধিকার পাওয়া থেকে ওনাদের বঞ্চনা, ওনাদের বঞ্চনা করা হয়েছে, ঠিক আছে। তারপর বলা হয়েছে যে এই যে ফিক্সড পে পলিসির যে 2001 আর 7-এর মেমোরেন্ডাম, এগুলো আনকনস্টিটিউশনাল, কমপ্লিটলি বাতিল করে দিয়েছে। তারপর 5টা সুপ্রিম কোর্টের আগের জাজমেন্টের রেফারেন্স টেনে টেনে কিন্তু জাজমেন্টটা দেওয়া হয়েছে। এগুলোই কাফি, এই 4-5টা পয়েন্টই কাফি এটা বলে দিতে। যারা আইন বিষয় এক্সপার্ট ওনারাও জানবেন, আপনারা জিজ্ঞেস করে নেবেন যে এই অর্ডারটা, হাইকোর্টের অর্ডারটা রিভার্স করা ইজ প্র্যাকটিক্যালি ইম্পসিবল। বিকজ এই কেসের যেই কি বলবো, ভিত্তিটা খুবই স্ট্রং, ঠিক আছে। ভিত্তিটা কিন্তু খুবই স্ট্রং। ইভেন ইফ দে গোস টু সুপ্রিম কোর্ট, ইট উইল লিড টু ওয়েস্টেজ অফ টাইম, নাথিং এলস। আলটিমেটলি সুপ্রিম কোর্টে গেলে যখনই রায় বেরোবে সেটা কর্মচারীদের পক্ষেই বেরোবে। কিছু কিছু জিনিসে যদি এসএলপিটা গ্রহণ করে সুপ্রিম কোর্ট, যদি কিছু কিছু জিনিসে স্টে দিতে পারে অনারেবল সুপ্রিম কোর্ট, সেটা হচ্ছে এরিয়ার 9% ইন্টারেস্ট, এগুলো থেকে মুকুব করতে পারে, বা বলতে পারে ফেজড পেমেন্ট করবে, ধাপে ধাপে পেমেন্ট করবে, বা এটাও বলতে পারে যে আমরা লাস্ট 3 ইয়ার্সের এরিয়ার দেবো। এইরকম কোনো একটা যদি আর্জি করে সরকারের পক্ষ থেকে অ্যাডভোকেট জেনারেল, অ্যাডভোকেট অন রেকর্ড, যিনি সরকারকে সুপ্রিম কোর্টে রিপ্রেজেন্ট করবেন, তাহলে সেই জিনিসগুলো করতে পারে। ফিক্সড পে পলিসি, আমরা বারবার বলছি ফিক্সড পে পলিসি ত্রিপুরাতে এখন আর নেই, আর কোনোদিন আসবেও না, ঠিক আছে। যেটা আর্থিক বঞ্চনার কথা বলা হচ্ছে সেটা। আর আমরা আপনাদের বারবার বলে দিই, যারা আপনারা জেআরবিটি, টেট ইত্যাদি পরীক্ষার জন্য জয়নিংয়ের জন্য চিন্তা করছেন, দেখুন এখন আপনাদের জয়নিং হবে না আনটিল সরকার কোনো এসএলপি ফাইল করে। ফাইনাল ডেট হচ্ছে 8ই এপ্রিল 2026, 90 ডেজ, 8ই জানুয়ারি থেকে 8ই এপ্রিল। আর জেনারেলি আমরা দেখেছি 90 ডেজ টাইমের একদম লাস্ট দিন কিন্তু এসএলপি ফাইল করা হয়, সেখানে অনেকটা সময় কিন্তু নষ্ট হয়। আর এখন যদি স্পেশাল এডুকেটর বলুন, টেট 1 টেট 2 বলুন, বা জেআরবিটি পরীক্ষা যদি করায় সরকার, জয়েন করাবে তো ফিক্সড পে বেসিসে, সেটাই এখন পারবে না। জয়েন করালে সাথে সাথে রিট পিটিশন দাখিল করে অ্যাপয়েন্টমেন্ট বাতিল হয়ে যাবে। কারণ এখন হাইকোর্ট পাস করে দিয়েছে, এখন আর ফিক্সড পে পলিসি নেই, ভিত্তিটাই নেই, যেই ভিত্তিতে এতদিন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হতো। সো কিভাবে করবে? মুখের কথায় তো কিছু হয় না, সবকিছু আইনের মধ্যে থেকে করতে হয়, ঠিক আছে। আপনারা যারা জিজ্ঞেস করছেন, সো এইবার আপনারা জেনে রাখুন, এই যে এসএলপি দাখিল করবে ত্রিপুরা সরকার, ঠিক আছে, কি করে স্টেপে স্টেপে কোথা থেকে কোথায় যাবে ওনারা। প্রথম হচ্ছে জাজমেন্টের কপিটা ওনারা রিসিভ করবেন, টিচার্স যে শিক্ষকেরা ওনারা কপি পাঠাবেন, ঠিক আছে। তারপরে শুরু হবে লিগ্যাল এক্সামিনেশন,
ঠিক আছে, সেটা নিয়ে অ্যানালাইসিস শুরু করা হবে, বিভিন্ন ল এক্সপার্টদের সাথে কথা বলা হবে, অ্যাডভোকেট জেনারেলের সাথে কথা বলা হবে, যে হাইকোর্টের জাজেরা সেই রায়টা দিয়েছেন, ঠিক আছে, ওনাদের সাথেও কনসাল্ট করা হবে যদি অনারেবল সিএম উনি যদি সাজেস্ট করেন। ঠিক আছে, সবচেয়ে প্রথম এসএলপি দাখিল করার জন্য কাজ করবে শিক্ষা দপ্তর, এডুকেশন ডিপার্টমেন্ট, কারণ এই কেসটা কিন্তু শিক্ষকদের নিয়োগের সাথে রিলেটেড, তার জন্য এডুকেশন ডিপার্টমেন্ট। ঠিক আছে, এই অনারেবল হাইকোর্টের জাজমেন্টের যে সার্টিফাইড কপি সেটা এডুকেশন ডিপার্টমেন্টে যাবে, যাওয়ার পরে অথরিটিদের নির্দেশে একটা ফাইল, নতুন ফাইল একটা খোলা হবে। ঠিক আছে, ভালো করে বুঝে রাখবেন, নতুন একটা ফাইল খোলা হবে। ফাইলটার সাবজেক্টটা হবে কি, প্রপোজাল ফর ফিলিং এসএলপি বিফোর অনারেবল সুপ্রিম কোর্ট। ঠিক আছে, এই ফাইলের অর্ডার কপিটা করসপন্ডেন্স সাইডে থাকবে, আর নোটে যা ওনাদের ভিউস ওনারা লিখে দেবেন। ঠিক আছে, ডিপার্টমেন্টের যিনি ল অফিসার বা সেকশন অফিসার উনি কেসের সামারি লিখবেন। ঠিক আছে, যদি কোনো অন্যান্য বিষয়ে ওনার বক্তব্য উনি রাখতে চান সেটা নোটে উনি লিখবেন, আর আর্থিকভাবে কি কতটুকু বোঝা আসতে পারে, এটার ইমপ্লিকেশনস কি হতে পারে, সেগুলো সব কিছু নোট শিটে লিখে উনি এই ফাইলটা, এই যে পুরো প্রক্রিয়াটা বললাম এডুকেশন ডিপার্টমেন্টে, সেটা 3 থেকে 7 দিন, 1 সপ্তাহ ম্যাক্সিমাম লাগতে পারে। ঠিক আছে, এটা লিখে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে ফাইলটা এবার চলে যাবে ল ডিপার্টমেন্টে, আইন দপ্তরে। ঠিক আছে, ল ডিপার্টমেন্ট যখনই ফাইলটা পাবে ওনারা জাজমেন্টটাকে ইন ডিটেলসে ওনারা পর্যবেক্ষণ করবেন, কনসাল্ট করবেন বিভিন্ন ল এক্সপার্টসদের সাথে, ওনারা চেক করবেন। ঠিক আছে, যে এসএলপি কি কোনোভাবে এসএলপি করে কোনো দিকে এটাকে ঘুরিয়ে নেওয়া যায় কিনা, সাকসেস পাওয়ার চান্স কতটুকু, এগুলো ওনারা পর্যবেক্ষণ করবেন। ঠিক আছে, ওনারা দেখবেন যে সুপ্রিম কোর্টে এই সিমিলার মানে সেম ভাবে শিক্ষকদের কোনো কেস আগে গেছিল কিনা, সেটার কি ভিত্তি ছিল, সব কিছু এক্সামাইন করে দেখা হবে যে আদৌ এসএলপি দিলে কতটুকু সাকসেস। তারপর ওনারা ফাইলে লিখে দেবেন এসএলপি মে বি ফাইল্ড বা নো মেরিট বা লিমিটেড গ্রাউন্ডস। এটা 1 থেকে 2 সপ্তাহ লাগবে, কারণ অফিসিয়ালসদের সাথে ল ডিপার্টমেন্টে কন্ট্যাক্ট করি, ল ডিপার্টমেন্ট কিন্তু ভিউজ লিখবে। যদি কেসটা যদি উইক হয়, এখানে সরকারের দিক কিন্তু অনেকটা উইক এই কেসের ব্যাপারে, ফিক্সড পেতে উইক হলেও এটা দেখা গেছে ত্রিপুরা ল ডিপার্টমেন্ট জেনারেলি কিন্তু কি লিখে, এসএলপি মে বি ফাইল্ডই কিন্তু লিখে দেয়। এখানে হয়তো ল ডিপার্টমেন্ট এটাই লিখবে এসএলপি মে বি ফাইল্ড। ঠিক আছে, তারপর ল ডিপার্টমেন্ট থেকে এই ফাইলটা যাবে কোথায়, ফিনান্স ডিপার্টমেন্ট, কারণ আর্থিক দিকের ব্যাপারও আছে, কারণ এই জাজমেন্টে স্টেটের উপর অনেকটা ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্ট কিন্তু পড়বে। ফিনান্স ডিপার্টমেন্ট বা অর্থ দপ্তর এক্সামাইন করবে এরিয়ারটা কতটুকু হতে পারে, বাজেটে কতটুকু ইম্প্যাক্ট পড়বে, পে স্কেলে ডিফারেন্সটা কতটুকু, আর এই জাজমেন্টটা ইমপ্লিমেন্ট হলে লং টার্ম কতটুকু লায়াবিলিটি পড়বে, কতটুকু বোঝা পড়বে ত্রিপুরা সরকারের উপর, আর্থিক বোঝা কতটুকু পড়বে, সব কিছু এক্সামাইন করবে। ঠিক আছে, আর তারপর যে ফিনান্স ডিপার্টমেন্ট ওনাদের ভিউজ লিখবে, ওনারা এসএলপিটা দাখিল করাটাকে ওনারা সাপোর্টও করতে পারেন বা ওনারা পার্শিয়াল কমপ্লায়েন্সও দিতে পারেন। ঠিক আছে, অফেন এই কাজটা অনেকটা স্লো হয় অর্থ দপ্তরে, 1 থেকে 2 সপ্তাহ সময় কিন্তু অর্থ দপ্তরে লেগে যেতে পারে। ঠিক আছে, তারপর চলে আসবে ক্যাবিনেট বা মন্ত্রী যিনি আছেন ওনার ভিউজের জন্য ওনার দপ্তরে যাবে ফাইলটা। যদি সিরিয়াস ম্যাটার হয়, এটা খুবই সিরিয়াস ম্যাটার, তার জন্য এটা যাবে মন্ত্রিসভার অনুমোদনের জন্য, কাউন্সিল অফ মিনিস্টার্স। ঠিক আছে, কারণ এটা খুব হাই ইম্প্যাক্ট ফেলবে ত্রিপুরা সরকারের উপরে বা ত্রিপুরার কর্মচারীদের উপরে, চাকরি প্রত্যাশীদের উপরে খুব হাই ইম্প্যাক্ট ফেলতে পারে, অলরেডি ফেলে দিয়েছে। সো এটা মোস্টলি ফিনান্স ডিপার্টমেন্টের পর, ভিউজের পর যাবে ক্যাবিনেটে। ঠিক আছে, তারপর ক্যাবিনেট কি করবে, ক্যাবিনেট যদি অ্যাপ্রুভেল দেয়, ক্যাবিনেট অবশ্যই অ্যাপ্রুভেল দেবে, কারণ সমস্ত দপ্তর মন্ত্রীর সাথে কথা বলে আধিকারিকরা সব কিছু কমেন্টস লিখে ফাইলে। ঠিক আছে, তারপর লিগেল ওপিনিয়ন যাবে কাউন্সিল অফ মিনিস্টার্সের, ফাইন্যান্সিয়াল ইমপ্লিকেশনসগুলো সব লেখা হবে, আর রিকমেন্ডেশন দিয়ে দেবে কাউন্সিল অফ মিনিস্টার এসএলপি ফাইল করার জন্য। উইদাউট দ্য অ্যাপ্রুভাল অফ দ্য ক্যাবিনেট এসএলপি কিন্তু দাখিল হবে না। আর এই জিনিসটা, এই প্রক্রিয়াটা করতে 1 থেকে 3 সপ্তাহ সময় কিন্তু লাগতে পারে। ক্যাবিনেট গেল, ঠিক আছে, তারপর ক্যাবিনেটের মঞ্জুরি হয়ে গেল, মানে স্টেট অফিসিয়ালি এগিয়ে গেল সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করতে। ঠিক আছে, এইবার সুপ্রিম কোর্টে ত্রিপুরা সরকারের হয়ে কে কেসটা হ্যান্ডেল করবে, একজন অ্যাডভোকেট অন রেকর্ড, এওআর বলা হয়। ঠিক আছে, মানে যিনাকে কি বলবো, মানে যিনাকে নিযুক্তি দেবেন ল ডিপার্টমেন্ট, ত্রিপুরা সরকারের আইন দপ্তর। ঠিক আছে, ত্রিপুরাতে দেখা গেছে ত্রিপুরা জেনারেলি
দিল্লিতে যে অ্যাডভোকেট সিনিয়র অ্যাডভোকেটসরা আছেন ওনাদেরকে অ্যাডভোকেট অন রেকর্ড হিসেবে সুপ্রিম কোর্টে ত্রিপুরা সরকারের হয়ে সেই জিনিসটা রিপ্রেজেন্ট করতে ওনারা কিন্তু পাঠান, ঠিক আছে। আর উনি যিনাকে অ্যাডভোকেট অন রেকর্ড অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে উনি স্টেট কাউন্সিলের সাথে কনসালটেশন করে করে সব কাজ কিন্তু করবেন। তো তারপরেই ত্রিপুরা ল ডিপার্টমেন্ট ওনারা মানে অথরিটি লেটার ইস্যু করবে, ওয়াকালাতনামা ইস্যু করবে, সেগুলো অনেক কিছুর আইনি প্রসিজার আছে। 3 থেকে 5 দিন কিন্তু সময় লাগবে, 3 থেকে 5 দিন। তারপর শুরু হবে এসএলপি ড্রাফট করার প্রক্রিয়া। এসএলপিটা ড্রাফট করবে অ্যাডভোকেট অন রেকর্ড, দিল্লি বেসড অ্যাডভোকেট যিনাকে ল ডিপার্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট করবে। আর যে ব্রিফিং কাউন্সিল ওনাকে অ্যাসিস্ট করার জন্য থাকবে ব্রিফিং কাউন্সিল, ঠিক আছে, ওনারা অ্যাডভোকেট অন রেকর্ডকে অ্যাসিস্ট করবেন, ঠিক আছে। এই ড্রাফটের মধ্যে থাকবে ইম্পর্টেন্ট ডেটস, ঠিক আছে, আইনি কি প্যাচ আছে সেই জিনিসগুলো সেখানে মেনশন থাকবে, কোন কোন গ্রাউন্ডে জিনিসটাকে চ্যালেঞ্জ করা যায় সেগুলো লেখা থাকবে। স্টে অ্যাপ্লিকেশন, কারণ গভর্নমেন্ট অফ ত্রিপুরা কিন্তু ইমিডিয়েটলি চেষ্টা করবে এসএলপি দাখিল করার সাথে সাথে একটা স্টে অর্ডারও যাতে সুপ্রিম কোর্ট পাস করে, যাতে ইমিডিয়েটলি ওনাদের হাইকোর্টের অর্ডারটা যাতে ইমপ্লিমেন্ট না করতে হয়। স্টে অ্যাপ্লিকেশনও থাকবে, আর রাজ্যের একজন অফিসারের এফিডেভিটও কিন্তু সেখানে থাকবে। এই ড্রাফটটা প্রিপেয়ার করে উনি ব্যাক করে এটা ত্রিপুরাতে আবার পাঠাবেন আইন দপ্তরে, ল ডিপার্টমেন্ট এক্সামাইন করবে, শিক্ষা দপ্তর এক্সামাইন করবে যে সব কিছু ঠিক আছে কিনা। ঠিক থাকলে এই প্রসেসে লেগে যাবে 1 থেকে 2 সপ্তাহ সময়, এই প্রসেসে লেগে যাবে 1 থেকে 2 সপ্তাহ সময়, ঠিক আছে। তারপর সব কিছু যদি ঠিক মনে হয় আইন ও শিক্ষা দপ্তরের, তারপর সেখানে সাইন করে দেবেন ডাইরেক্টর অফ এডুকেশন বা প্রিন্সিপাল সেক্রেটারি অফ এডুকেশন, ঠিক আছে। সাইন করে মানে তারপর কি হবে, সুপ্রিম কোর্টে মানে এই এসএলপিটা ফাইল করার জন্য সুপ্রিম কোর্টের রেজিস্ট্রিতে ফাইল করার জন্য এগিয়ে যাবে কিন্তু গভর্নমেন্ট থ্রু আওয়ার অ্যাডভোকেট অন রেকর্ড, ঠিক আছে। অ্যাডভোকেট অন রেকর্ড মানে যিনি ত্রিপুরা সরকারের হয়ে সুপ্রিম কোর্টে কেসটা লড়বেন যখনই ডেট দেওয়া হবে, ঠিক আছে। আর সুপ্রিম কোর্টের রেজিস্ট্রিতে যখন লিস্ট করা হবে তখন রেজিস্ট্রি দেখবে কোনো ডিফেক্ট আছে কিনা, পেজ নাম্বারিং চেক করবে, অ্যানেক্সচার ঠিক আছে কিনা এগুলো চেক করবে। আর ডিফেক্টসগুলো যদি বের করে নেয় সেগুলোকে মডিফাই করে আবার রিফাইলিং করতে বলা হবে, সেগুলোতে অলমোস্ট 1 উইক সময় কিন্তু লেগে যায়, ঠিক আছে। আর সবচেয়ে প্রথম সেটা লিস্ট করা হবে রেগুলার বেঞ্চের সামনে, রেগুলার বেঞ্চ, ঠিক আছে। তারপর স্টে হিয়ারিং যেটা প্রথম হবে, ঠিক আছে। তারপরে এই প্রথম হিয়ারিংয়ের পরেই কোর্ট কিন্তু নোটিশ ইস্যু করতে পারে, ইন্টারিম স্টে অর্ডার ইস্যু করতে পারে, রিপ্লাই চাইতে পারে সরকারের পক্ষ থেকে বা টিচার্সদের পক্ষ থেকে, ঠিক আছে। তাছাড়া সুপ্রিম কোর্ট যদি দেখে যে এই ম্যাটারটা আগেও সুপ্রিম কোর্ট এমন কোনো ম্যাটার ছিল যেটাতে সুপ্রিম কোর্ট সিমিলার কোনো জাজমেন্ট দিয়েছে, সেটাকেও এই ম্যাটারের সাথে কিন্তু ট্যাগ করে দিতে পারে, ঠিক আছে। টোটাল টাইম কনজিউমড আপনারা যদি আমাদের জিজ্ঞেস করেন, ডিপার্টমেন্ট ল আর ফিনান্স ডিপার্টমেন্টের সমস্ত কিছু ফাইল প্রসেসিং হতে 4 থেকে 6 সপ্তাহ, ত্রিপুরা ক্যাবিনেটের মঞ্জুরি দিতে 1 থেকে 3 সপ্তাহ, এসএলপি ড্রাফটিং আর ফাইলিং করতে 2 থেকে 3 সপ্তাহ, টোটাল 7 থেকে 12 সপ্তাহ টাইম লাগার কথা আমাদের মতে, ঠিক আছে। তার জন্যই এসএলপি কিন্তু ফাইল করা হয় যে ডেডলাইন থাকে 90 ডেজ, মানে যেটা হচ্ছে 8ই এপ্রিল 2026, এই 90 ডেজের কাছাকাছি কিন্তু এসএলপিগুলো ফাইল করা হয়, ঠিক আছে। এখানে যে দপ্তরগুলো জড়িত সেগুলো হচ্ছে এডুকেশন ডিপার্টমেন্ট, সেটা হচ্ছে মেইন নোডাল ডিপার্টমেন্ট, ল ডিপার্টমেন্ট, ফিনান্স ডিপার্টমেন্ট, মন্ত্রিসভা বা নির্দিষ্ট মিনিস্টার ইনচার্জ, আর অ্যাডভোকেট অন রেকর্ড। ওনারা মিলে এই কেসের যে এসএলপি ফাইলিংয়ের প্রসেসটা সেখানে পুরোটা ওনারা কিন্তু হ্যান্ডেল করবেন, ঠিক আছে। দেখুন এসএলপি ফাইল করা হলো, ঠিক আছে, স্টে গ্র্যান্ট করা হলো, কিন্তু এই স্টেটা যে গ্র্যান্ট করা হবে কোনোদিন এমন হতে পারে না যে হাইকোর্টের কমপ্লিট অর্ডারের উপরে পুরোপুরি স্টে অর্ডার গ্র্যান্ট করবে অনারেবল সুপ্রিম কোর্ট। পুরোপুরি স্টে অর্ডার না দিলে হাইকোর্টের জাজমেন্টটা কিন্তু বাইন্ডিং, দে হ্যাভ টু ফলো আনটিল অ্যান্ড আনলেস ফুল স্টে অর্ডার ইজ গ্র্যান্টেড ফ্রম দ্য সুপ্রিম কোর্ট, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর সরকার এই রকম কিন্তু বলতে পারবেন না যে এসএলপি আন্ডার কনসিডারেশন, তার জন্য আমরা এই জিনিসগুলো ডিলে করছি, এটা হাইকোর্টে কিন্তু বলতে পারবেন না যদি ফুল স্টে অর্ডার না দেয় সুপ্রিম কোর্ট। আর হাইকোর্ট যদি জিজ্ঞেস করে যে ডেডলাইন শেষ হয়ে গেছে আপনারা কিছু করছেন না কেন, ওনারা যদি বলে এসএলপি আন্ডার কনসিডারেশন, দিস ইজ নট এ ভ্যালিড পয়েন্ট, ঠিক আছে। আর এখানে অনেকটা দেরি হয় কেন,
দেরি হয় কারণ এটা হচ্ছে মাল্টি ডিপার্টমেন্ট প্রসেস, অনেকগুলো ডিপার্টমেন্ট সেখানে কিন্তু ইনভলভড, আর বিউরোক্রেসি সেখানে ইনভলভ থাকে, বড় বড় অফিসার্সরা ডিসকাশন করে আইনের অ্যাসপেক্টসগুলো দেখে, তার জন্য অনেক দেরি হয় এখানে। ঠিক আছে, এগুলো কিন্তু কুইকলি সিদ্ধান্ত নেওয়া যাবে এমন কোনো ম্যাটার না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর কে মন্ত্রিসভায় যে উঠবে সেটারও একটা শিডিউল করতে হবে, কবে হবে। ঠিক আছে, ড্রাফট যে এসএলপিটা করবে সেটাও বারবার রিভিশন হবে, ফাইনালাইজ হবে। ঠিক আছে, এখান থেকে সেক্রেটারি সাইন করে আবার অ্যাডভোকেট রেকর্ডকে পাঠাবেন, অনেক কিছু লম্বা কিন্তু সেটা প্রসেস। ঠিক আছে, সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে গভর্নমেন্টের এখন প্রসেস চলছে ডিপার্টমেন্টে, যতটুকু বিভিন্ন নিউজ পেপার বা অনলাইন পোর্টালগুলোতে যে নিউজগুলো আছে সেগুলো দেখে আমরা বুঝতে পারি। এসএলপি ফাইল করুক, যদি সেটা অ্যাকসেপ্ট হয়, প্রতিবাদী কলামের এই আর্টিকেলে কিন্তু বলেছে যেহেতু ত্রিপুরা হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টের একাধিক স্থির নজিরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং এতে নতুন কোনো গুরুত্বপূর্ণ আইনি প্রশ্ন ওঠেনি, তাই এসএলপি প্রাথমিক স্তরে খারিজ হওয়ার আশঙ্কা প্রবল। কিন্তু বলেছে এসএলপিটা প্রথম স্তরেই খারিজ হয়ে যাবে। যদি খারিজ না হয়, পার্শিয়াল স্টে অর্ডারও যদি দেয়, একটু দেরি হলেও যখনই এসএলপিটা সেখানে কি বলবো, মানে সেখানে ডিসপোজ হয়ে যাবে, টিচার্সদের পক্ষে কিন্তু রায়টা যাবে। হয়তো এরিয়ারটা হয়তো পাওয়া থেকে বঞ্চিত থাকতে পারেন, 9% ইন্টারেস্ট পাওয়া থেকে বঞ্চিত থাকতে পারেন, কারণ চান্স আছে গভর্নমেন্ট যখন দেখবে আর কোনো রাস্তা নেই, তখন এরিয়ার ইন্টারেস্ট এগুলোকে বাদ দেওয়ার জন্য অ্যাটলিস্ট কোর্টকে ওনারা কিন্তু রিকোয়েস্ট করবেন। এই সংক্রান্ত সমস্ত আপডেট আমরা আপনাদের দিয়ে দেবো টাইম টু টাইম। এত ইজি ওয়েতে আমরা 4টে ভিডিওতে আপনাদের এই ফিক্সড পের ব্যাপারটা বোঝালাম। আশা করি আপনাদের মনে আর কোনো সন্দেহ নেই। ঠিক আছে, যাই আপডেট আসবে এসএলপির দেন আমরা কিন্তু আপনাদের জানিয়ে দেবো। আপনারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেল স্টাডি ইন উইনটা কিন্তু সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা অবশ্যই আপনারা ক্লিক করে রাখতে ভুলবেন না। ভিডিওটা কিন্তু শেয়ার করবেন আপনাদের কলিগস, রিলেটিভস, ফ্রেন্ডস সবার সাথে, সবাই যাতে আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। ঠিক আছে, এইবার নেক্সট আপডেটে আমরা চলে যাচ্ছি সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য, স্পেসিফিক্যালি জেল পুলিশের প্রার্থীদের জন্য। তোমরা সবাই জানো জেল পুলিশের প্রার্থীরা জেল ওয়ার্ডার পরীক্ষার ডেট কিন্তু দিয়ে দিয়েছে। ডেট না, ফিজিক্যাল কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের লিস্ট কিন্তু দিয়ে দিয়েছে, ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট কিন্তু দিয়ে দিয়েছে। লাস্ট ডেট হচ্ছে 27শে ফেব্রুয়ারি 2026, যেটার মধ্যে তোমাদের নিজ এসডিএম অফিস, যেই মহকুমার আন্ডারে তোমাদের নাম এসছে সেই এসডিএম অফিসে গিয়ে ডকুমেন্ট জমা করে আসতে হবে, তারপরে কিন্তু ওনারা লিখিত পরীক্ষার ডেট কিন্তু ঘোষণা করবেন। এরই মধ্যে আমবাসা এসডিএম অফিস থেকে সমস্ত প্রার্থীদের জন্য একটা গুরুত্বপূর্ণ নোটিশ আজকের বিভিন্ন লিডিং নিউজ পেপারে এসছে, দেখে রাখো। সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট আমবাসা ধলাই ত্রিপুরা, দ্য লিস্ট অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেটস অফ ফিজিক্যাল ফিটনেস ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ওয়ার্ডার মেল আন্ডার আমবাসা সাব ডিভিশন ইজ displayed in the office of the sub-divisional magistrate Ambasha, office of the BDO Ambasha, Ganganagar RD block, Ambasha Municipal Council office and Tehsil offices under Ambasha subdivision. It is hereby informed that all the 216 candidates under Ambasha subdivision who have qualified the physical test shall submit the prescribed documents by certificates to the establishment section of this office from 19th January 2026 to 27th February 2026 during office hours from 10:30 am to 5 pm, excluding government declared holidays. Candidates are advised to ensure submission of all required documents within the stipulated period. Failing to do so may lead to rejection of their candidature. আমবাসা সকল ক্যান্ডিডেটসদের উদ্দেশ্যে বলা হয়েছে জেল পুলিশের 249টা পোস্টে তোমরা যারা ফিজিক্যাল টিকেছো 11,000 সামথিং, আমবাসার আন্ডারে টোটাল 216 জনের নাম এসছে। তোমাদের বলা হয়েছে এসডিএম অফিসের এস্টাবলিশমেন্ট সেকশনে গিয়ে আগামী পরশুদিন থেকে, মানে আগামী সোমবার থেকে 27শে ফেব্রুয়ারি পর্যন্ত অফিস আওয়ার্সে সকাল 10:30 থেকে বিকেল 5টার মধ্যে গিয়ে সমস্ত ডকুমেন্ট জমা করে আসতে, না হলে রিটেন এক্সামে তোমাদের কিন্তু নাম আসবে না। সমস্ত এসডিএম অফিসে, শুধুমাত্র আমবাসা না, সবাই কিন্তু জমা করে চলে এসো। লাস্ট ডেট ইজ 27th February 2026। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর তোমরা যারা জিজ্ঞেস করছিলে জেল পুলিশের কমপ্লিট নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে 85 মার্কসে। তোমরা দেখতে পাচ্ছ যে ডিপার্টমেন্ট রিলেটেড টপিকস আছে, এটাও আমাদের কাছে আছে ইংলিশ বাংলা ভার্সনে। যেমন থিওরি পার্ট আছে তেমন এমসিকিউ পার্ট কিন্তু আছে। ঠিক আছে, যেমন স্ট্যাটাস এন্ড নেচার অফ দ্য ডিপার্টমেন্ট ত্রিপুরা জেল দপ্তরের ব্যাপারে আছে, পুলিশ ডিপার্টমেন্টের ব্যাপারে আছে, প্রিজেন্স ডিপার্টমেন্টের ব্যাপারে আছে, কনস্টিটিউশনের ব্যাপারে আছে, ল আছে, পাবলিক হেলথ অ্যান্ড নিউট্রিশন আছে, সমস্ত কিছু অ্যাজ পার দ্য সিলেবাস। সো তোমরা এক্ষুনি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 যোগাযোগ করে নিতে পারো কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জেল পুলিশ পরীক্ষার কমপ্লিট নোটসের জন্য। এটা হচ্ছে আমাদের নোটসের ডেমো ভিডিও, তোমরা জুম করে দেখে নিতে পারো 2 আঙ্গুল দিয়ে। এটা হচ্ছে আমাদের নোটসের ডেমো, জেল পুলিশের ডিপার্টমেন্ট রিলেটেড টপিক্স, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ যা আছে অ্যাজ পার সিলেবাস তোমাদের কিন্তু দিয়ে দেওয়া হয়। দেরি করো না, এক্ষুনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কিন্তু নোটসের জন্য কিন্তু যোগাযোগ করে নিতে পারো। ভিডিওটা শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটটা আমাদের ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দিও। ঠিক আছে,
চলুন, এই ছিল ছোট একটা ভিডিও। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, ম্যাক্সিমাম শেয়ার করে দেবেন। সমস্ত চাকরি প্রত্যাশীরা, কর্মচারী ও পেনশনাররা ত্রিপুরার আমাদের এই ভিডিও দেখে গুরুত্বপূর্ণ আপডেটগুলো যাতে জানতে পারে। আর চাকরি প্রত্যাশীরা, তোমাদের যাদের লাগবে বিভিন্ন পরীক্ষার জন্য নোটস, তোমরা এক্ষুনি নোটস পেতে আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন। ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলুন সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।